নমস্কার, দুপুর আড়াইটে আমি অয়ন চলে এসেছি নিউজ 18 বাংলায়। আগামী 1.5 ঘন্টা আপনাদের সঙ্গে থাকবো, কারণ বহু খবর রয়েছে, গুরুত্বপূর্ণ খবর। যেমন স্পিকার নির্বাচন নিয়ে কি হলো, বিরোধী শাসক কি দ্বন্দ্ব, বিধায়ক 2 নবনির্বাচিত প্রার্থী তৃণমূলের যারা জিতেছেন তারা রাজভবনে যাবেন না, এখন ধর্নায় বসে গেছেন। আর আমরা দুর্নীতির বিরুদ্ধেও সব সময় সরব থাকি। যেমন লিলুয়ায়, বালি পুরসভার লিলুয়ায় থানার সামনে অবৈধ বেআইনি পার্কিং, লক্ষ লক্ষ টাকা তোলা হতো প্রতিদিন। আমরা সকাল থেকে দেখিয়েছি হাওড়া পুরসভার নামে। আর নিউজ 18 বাংলার খবরের যেটা আপডেট হলো গ্রেফতার 1। লিলুয়ায় বেআইনি পার্কিং এ গ্রেফতার 1। সরাসরি চলে যাব প্রতিনিধি দেবাশিসের কাছে। দেবাশিস, আপডেটটা জানতে চাইবো, কে গ্রেফতার হলো, এতদিন ধরে কেন ব্যবস্থা নেওয়া হয়নি? অবশ্যই অয়নদা, এই মুহূর্তে কিন্তু এটাই সবচেয়ে বড় চর্চার বিষয়, যে কাজ বছরকে বছর ধরে বেআইনিভাবে পার্কিং চললো লিলুয়া থানার নাকের ডগায়, সেখানে কোনো ভ্রুক্ষেপ হলো না পুলিশ প্রশাসন কারোর। আর নিউজ 18 বাংলায় সকাল 10টায় খবর দেখানোর পর মাত্র 2 থেকে আড়াই ঘন্টা তারপরেই সেখানে পুলিশের টহলদারি আর টাকা তুলতে এসে, পার্কিং এর টাকা তুলতে এসে গ্রেপ্তার 1 পার্কিং এর কর্মী বা পার্কিং এর সঙ্গে যুক্ত এক যুবক দীপক ছেত্রী। তাকে পুলিশ আজকে হাওড়া আদালতে তুলে নিজেদের হেফাজতে নেবে এবং এর সঙ্গে কারা কারা যুক্ত আরো খুঁজে তাদেরকে গ্রেফতার করবে। তোমার কাছে আসবো। আমার প্রশ্ন হচ্ছে যে এই কর্মী, তাকে গ্রেফতার করে কি হবে? আসল চাই কারা, এটারই তো সন্ধান চাই। আর দেখুন কুপন, দেখুন হাওড়া পুরসভার নামে কুপনে বালি পুরসভার লিলুয়া এখানে থানার সামনে, আর হাওড়া পুরসভার নামে লরি থেকে টাকা তুলতে গিয়ে গ্রেফতার যুবক। দেখুন হাওড়া পুরসভার নামে টাকা তোলা হচ্ছে, হাওড়া পুরসভার নামে। এখানটা সমস্যা বলতে, এক তো ওইখানে এত পার্কিং থাকে যে ধারণার বাইরে। দুটো সাইডে রাস্তার দু সাইডে পুরো গাড়ি দাঁড় করানো থাকে, এখানে পার্কিং তোলে, পার্কিংয়ের জন্য রাস্তা ছোট হয়ে যাচ্ছে। তারপর চারদিকে গাড়ি থাকে, এখানে দুটো এমন টার্নিং রয়েছে যে টার্নিংয়ে কোনো গাড়ি থেকে রাস্তা ওখানে কি আসে, এটা মানে একটা বাস রুটও আছে, যে রানিং বাস রুট, সেই বাস রুটও দেখা যায় না যে বাস আসছে। মানে যেতে আসতে আমাদের খুব সমস্যাই হয় বলতে পারেন। জীবন হাতে নিয়ে বাচ্চা যখন স্কুলে নিয়ে যায় তখন খুব সমস্যার মধ্যে পড়তে হয়। এক এক সময় ভোরবেলা এমন হয়ে যায় গাড়ি এখান থেকে বের করার সমস্যা হয়ে যায়। नहीं, हम तो पहली बार है साहब। कितना रुपया लिया ये पार्किंग के लिए? 200 रुपया लेके आए? हाँ। और स्लिप दिया? हाँ। क्या बोल के ले? तो ये तो पार्किंग, नहीं है। वो बोला पार्किंग लगता है। कौन आया था, कब आया? अब 2-3 लोग आए थे साहब, अभी किसको किसको बताएं, हम तो यहाँ खुद नहीं पहचानते। अच्छा, दो स्लिप देके चला हाँ, गया? स्लिप दे के गया। হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন লেখা আছে, এবং একটা লরির থেকে 200 টাকা পার ডে কত মাল তোলা হতো, সেই মাল কোথায় যেত দেবাশিস? অবশ্যই সেই টাকা কোথায় যেত সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যাবে। তার কারণ যখন বালি পুরসভাকে হাওড়ার সঙ্গে সংযুক্তিকরণ করা হয়, সেই সময় সেখানকার যে কাউন্সিলর ছিলেন, প্রাক্তন কাউন্সিলর নারায়ণ মজুমদার, তার এলাকায় সেখানে একটি পার্কিং সংস্থাকে পার্কিং এর জন্য দেওয়া হয়। তার কারণ এখানে বহু কারখানা রয়েছে, প্রতিদিন বহু লরি আসে, পণ্যবাহী গাড়ি আসে, তাদেরকে একটি ফাঁকা জায়গায় সেখানে রাখা হবে এবং সেখান থেকে যে পার্কিং আসবে তার টাকা পাবে হচ্ছে হাওড়া পুরসভা। সেই অনুমতিকে নিয়ে পুরসভা থেকে আলাদা হয়ে যাওয়া অংশে কিন্তু সেই লাইসেন্স রিনিউয়াল হয়নি। সেই কাগজ নিয়ে দিনের পর দিন, 1 বছর 2 বছর নয়, প্রায় 5 বছর ভোট হয়নি, তখন থেকে একই রকম ভাবে চলছে। ভোট হয়নি, সেই সুযোগে বেআইনি কাজ কারবার হাওড়া জুড়ে। হাওড়া পুরসভা শুধু নয়, বালিতেও চলছে। হাওড়া পুরসভার নাম করে হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী কি বলছেন দেখুন। এখানে যেখানে বেআইনি পার্কিং আছে, মানে আমাদের নথিভুক্ত পার্কিং এর বাইরে যেখানে পার্কিং আছে, সেগুলো আমরা পুলিশের সাহায্য নিয়ে সেগুলো আমরা বন্ধ করে দেব। এবং রাস্তা এনক্রোচ করে যদি কেউ কাজ করে, আমরা প্রয়োজন হলে আমরা বসবো অ্যাডমিনিস্ট্রেশনের সাথে, আমরা নিয়ম করে আমরা ওখানে পেনাল্টি বা জরিমানা আদায় করবো সেই জায়গায়। 24শে জুন এই নিয়েও রুদ্রমূর্তি ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেআইনি পার্কিং নিয়ে। 24শে জুন, এই কয়েকদিন আগেই, যেদিন সবকিছু নিয়ে সরকারি জমি দখল থেকে আরম্ভ করে হকার থেকে আরম্ভ করে সব নিয়ে রুদ্রমূর্তি দেখুন কি বলেছিলেন। unauthorized parking
রাস্তা আটকে গাড়ি, অটো, টোটো দাঁড়িয়ে থাকছে, ট্রাফিক জ্যাম হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিন্তু পুলিশ দেখেও দেখে না। আমি বললে তখন একবার সেভ লাইফ করে 7 দিন দেখানোর জন্য, তারপরে আবার যেমন ঘুমিয়ে পড়ার আবার ঘুমিয়ে পড়ে। আর এবার চলে যাব বিধানসভায়, কারণ বিধানসভার পোর্টিকোতে ইতিমধ্যেই এই 2 নবনির্বাচিত তৃণমূল প্রার্থী তারা ধর্নায় বসেছেন, কারণ রাজ্যপালের সঙ্গে দ্বন্দ্ব, সংঘাত। রাজ্যপাল, তৃণমূল, রাজ্যপাল, সংঘাত। আর রাজভবনে বারবার ডেকে পাঠানো হচ্ছে, রাজভবনে চিঠি দেওয়া হচ্ছে, রাজভবন থেকে চিঠি চাপাটি চলছে শপথ নিয়ে। এবং সায়ন্তিকা, রেয়াত হোসেন ভগবানগোলা থেকে, রেয়াত হোসেন এবং সায়ন্তিকা বরানগর থেকে নির্বাচিত। এই 2 নবনির্বাচিত যারা হয়েছেন তারা এখনো শপথ নেননি, বিধায়ক হননি, ধর্নায় বসলেন। চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। নতুন সংযোজন আজকে এই রাজনৈতিক সংঘাত, রাজ্যপাল সিভি আনন্দ বোস। আবির, এর আগে সতর্কও করেছিলেন চিঠিতে, তাদের বিরুদ্ধে নাকি আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন সিভি আনন্দ বোস। এখন কোন জায়গায় দাঁড়িয়ে? একেবারেই তাই অয়নদা। এর আগে দেখতে পাওয়া গিয়েছে কখনো হচ্ছে বিল নিয়ে, কখনো হচ্ছে রাজভবনের তরফ থেকে কবে সেশন হবে সেটা শুরু নিয়ে, ভাষণ নিয়ে বিভিন্ন সময় নানা বিতর্ক হয়েছে বা 2 তরফের মধ্যে সংঘাত হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে এই ঘটনাকে ঘিরে তা বলছে যে এমন একটি ঘটনা গোটা দেশের ক্ষেত্রে কোথাও ঘটেনি, এবং যারা বিধানসভার রীতিনীতি সম্পর্কে, বিধানসভার ইতিহাস সম্পর্কে অবহিত তারাও বলছেন যে এমন এই ঘটনা এর আগে কোনোদিন তারা কেউ দেখেননি। ফলে 2 নির্বাচিত জনপ্রতিনিধি তাদের শপথ চেয়ে তাদের এভাবে বিধানসভার পোর্টিকোতে বসে পড়া কার্যত নজিরবিহীন অবস্থাতে রয়েছে। এটা ঠিক গতকাল রাজভবনের তরফ থেকে যে চিঠি এসেছিল এই সায়ন্তিকা এবং রেয়াত হোসেন সরকারের কাছে, সেখানে চিঠিতে যে ধরনের বক্তব্য লেখা ছিল সে বক্তব্যকে আমল বা গুরুত্ব দিতে রাজি নন তারা। এবং আজকে বিধানসভার অধ্যক্ষ মনে করিয়ে দিয়েছেন যে বামেরাও তারা শপথ না নিয়ে 2 বছরের বেশি সময় ছিল, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে শপথ গ্রহণ পর্বে দেরি হলেও কোনোভাবে কারুর পদ খারিজ করতে পারা যায় না। প্রয়োজনে এই বিধানসভার তরফ থেকে আইনত সেই বিষয়টি সেটি যে আবার রাজভবনে পাঠিয়ে দেওয়া হবে সে বিষয়টা স্পষ্ট করে দেওয়া হয়েছে। আমি আসছি। তুমি কথা বলেছিলে কিছুক্ষণ আগে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, সায়ন্তিকাই ধর্নায় বসেছেন। সায়ন্তিকা এই বিষয়ে কি বলছেন একবার দেখে নেওয়া যাক। সত্যি মানে আমরা বুঝতে পারছি না যে নির্বাচিত হয়ে দোষ করেছি, যে আমরা শপথ বাক্য পাঠ করতে পারবো না, সেটার জন্য আমরা কি অন্যায় করেছি? আমরা তো বলিনি আমরা রাজভবনে যাব না, বা আমাদেরকে মাননীয় রাজ্যপাল শপথ বাক্য পাঠ করালে আমরা সেটা গ্রহণ করব না, আমরা তো বলিনি। কিন্তু আমাদেরকে তো বলাই হচ্ছে না যে কে শপথ বাক্য পাঠ করাবে, রাজ্যপাল যে করাবেন সেটা তো আমাদের বলা হয়নি। লোকসভাতেও আমরা সেটাই দেখছি, সবাই স্পিকারের থেকেই শপথ বাক্য পাঠ করছে। না বাই ইলেকশনে জিতেছি বলে কি দোষ করেছি, নাকি যে পার্টি থেকে সিম্বল পেয়ে জিতেছি সেই পার্টি থেকে জেতা উচিত ছিল না, এটাই ওনারা চাইছে। আর জনপ্রতিনিধি, 2 জনপ্রতিনিধি আবির, তারা নির্বাচিত, তাদেরকে জিতিয়েছেন সাধারণ মানুষ যে যে এলাকায়, সেই এলাকায় কাজ করতে অসুবিধা হবে না শপথ না নিলে? অবশ্যই হবে। আইনত তো তারা বিধায়ক হিসেবে সেখানে কাজ করতে পারবেন না। বহু ব্যক্তি রয়েছেন যাদের নির্বাচিত জনপ্রতিনিধি বিধায়কদের থেকে বিভিন্ন শংসাপত্র প্রয়োজন হয়, সেই কাজ বিধায়কদেরকে করে দিতে হয়। যতক্ষণ না পর্যন্ত তারা শপথ গ্রহণ করছেন সেই প্রক্রিয়াই করতে পারা যাবে। তবে এই দুজন এখনো পর্যন্ত নিজেদের বক্তব্যে বা মন্তব্যে স্থির হয়ে রয়েছেন। তাদের বক্তব্য যতক্ষণ না পর্যন্ত বিধানসভাতেই তারা শপথ নিতে চান এবং রাজভবনের তরফ থেকে পরিষ্কার করে জানানো হোক যে এই শপথ গ্রহণ করার ক্ষেত্রে রাজভবন কাকে তাদের কাছে মনোনীত করে। একেবারে দুপক্ষই অনড়। এখন দেখা যাক কোন জায়গায় গিয়ে সমাধান হয়। শোভনদেব চট্টোপাধ্যায় তিনিও বসে গিয়েছিলেন রেয়াত হোসেন সরকার এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মাঝে পোর্টিকোতে। কি বললেন দেখুন। ইগোর প্রশ্নই নয়, হয় উনি আসুন, আমরা এখানে হাউস স্কুলে বসে ওদের দুজনকে শপথ দেওয়ার আমাদের কোনো আপত্তি নেই। আর যদি না হয় তাহলে উনি অথরাইজ করে দিন, যা তোয়াল হয়ে এসছে স্পিকারকে অথরাইজ করে দিন, ডেলিগেট করে দিন পাওয়ার। এই যে খেলা হচ্ছে, হি ইজ অলসো এ কেসড প্যারেন্ট, হি স্পিক্স ফর হিজ মাস্টার। হিজ মাস্টার হচ্ছে প্রধানমন্ত্রী। এরা মানুষের দ্বারা নির্বাচিত, উনি নমিনেটেড। ও সবসময় ওটা মনে রাখা উচিত না। আর এর আগে স্পিকারও বারবার সমালোচনা করেছেন রাজ্যপালের ভূমিকা। তিনিও বলেছেন বিধানসভায় এসে রাজ্যপাল শপথ গ্রহণ করান। উজ্জ্বলের কাছে চলে যাব। আজকে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কি অবস্থান?
দেখো, একটা বিষয় বলা যেতেই পারে যে বিধানসভা এবং রাজভবনের যে দ্বন্দ্ব বা বলা যেতে পারে যে টানাপোড়েন চলছে, সেই জল শেষ পর্যন্ত রাষ্ট্রপতি ভবন পর্যন্ত গড়াতে পারে, এমনই ইঙ্গিত দিলেন স্পিকার। কারণ একটা বিষয় যে এখানে যে প্রথমত বলা ভালো যে দুজন নবনির্বাচিত বিধায়ক, সেক্ষেত্রে শপথ বাক্য নিয়ে যে বক্তব্য, সেখানে পরিষ্কার আম্বেদকরের বক্তব্য তুলে ধরেছেন স্পিকার। তিনি বলেছেন উপনির্বাচনে স্পিকার তিনি শপথ বাক্য পাঠ করাতে পারেন। একই সঙ্গে তিনি দৃষ্টান্ত দিয়েছেন যে লোকসভায় যেভাবে হয়েছে, অর্থাৎ সেখানে এরকম ভাবে হবে না কেন। ফলত এই যে বিষয়, অর্থাৎ বিষয়গুলো রয়েছে এবং সর্বশেষে কি হতে পারে, প্রথমত রুল বুকস অনুযায়ী এদের কাজ করতে কোনো অসুবিধা নেই, কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান কি তাহলে আটকে থাকবে? স্পিকার জানিয়েছেন আইনের পরামর্শ নেবেন এবং আইনের পরামর্শ নেবেন, প্রয়োজনে রাষ্ট্রপতিরও দ্বারস্থ হবেন। কি বললেন বিমান বন্দ্যোপাধ্যায়, দেখুন। রাজ্যপাল জেনে শুনে যে একটা, আমার মনে হয় তিনি একটা চ্যালেঞ্জ গ্রহণ করছেন, একটা চ্যালেঞ্জ দিচ্ছেন মনে হয়, এটা ঠিক করছেন না রাজ্যপাল। ওনার বোঝা উচিত ছিল বিধানসভার সদস্য হচ্ছেন এরা দুজন, বিধানসভাতে এসে শপথ গ্রহণ করানোটাই ঠিক উপযুক্ত হতো। আমরা লোকসভায় কি দেখলাম, লোকসভায় তো রাষ্ট্রপতি সবাইকে শপথ দেননি, প্রোটেম স্পিকার করেছেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখছি একটা অন্যরকম তিনি চিন্তা ভাবনা করছেন। এটা কেন করছেন আমি বলতে পারবো না, এর পেছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে। উনি কি চাইছেন আমি কিছু বুঝতে পারছি না। সদস্য হবে বিধানসভায় আর শপথ নেবে রাজ্যপালের বাড়ি দিয়ে। প্রধানমন্ত্রীর মতো মানুষ, তিনিও প্রোটেম স্পিকারের কাছে শপথ নিতেন। আমি জানি না রাজ্যপালের কি এমন অসুবিধা হতো যদি অন্য কাউকে তিনি অথরাইজ করতেন। আইন দেখবো, আইন দেখে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করবো এবং টু হোয়াট এক্সটেন্ট উই ক্যান, দরকার হলে রাষ্ট্রপতির নজরেও আমি আনবো।